আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞান ক্লাস করব। তো তোমরা যারা আছো খুব দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে কমেন্টে জানাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, একটু আমাকে জানাবা। যাদের অ্যাকাউন্টিং সাবজেক্টটা আছে তারা সবাই আমাদের ক্লাসে জয়েন হয়ে যাবা। তোমাদের প্রথম কাজ হবে আমাকে কমেন্ট করে জানানো যে ভাইয়া ক্লাসটা আমি শুনতে পাচ্ছি বা আমি ক্লাসটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো এইটা সবাই কমেন্টে জানাই দিলে আমি ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। তো সবাই খুব দ্রুত জয়েন হয়ে যাও, জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্টে জানাও। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় পত্রের একদম প্রথম যে কি বলে এটাকে, প্রথম যে চ্যাপ্টার, অব্যবসায়ী প্রতিষ্ঠান, হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করা হবে। সুতরাং হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রে যে প্রথম পত্রের সরি দ্বিতীয় পত্রের যে প্রথম চ্যাপ্টারটা আছে, প্রথম পত্রের না সরি দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুতরাং তোমরা খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও ইনশাআল্লাহ। আজকে জয়েন হয়ে গেলে অনেকটাই তোমাদের হচ্ছে অনেক কিছু জানতে পারবে বা অনেক কিছু শিখতে পারবে। যারা অ্যাকাউন্টিং এ আসো, অনেকেই আসো অ্যাকাউন্টিং খুব ভালো পারো, আমার থেকেও ভালো পারো, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাকাউন্টিং আমি কি পড়াই তার থেকেও অনেক 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 বেশি ভালো পারো। বাট তারপরে আমি যেহেতু পড়াইতে আসছি বা আমি আজকে পড়াবো বলছি, তো দয়া করে তোমরা একটু ক্লাসে জয়েন থাকবা এবং ক্লাসটা পুরোপুরি করবা। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা যদি করো ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবা, অনেক কিছু শিখতে পারবা এবং আমিও তোমাদের শিখাইতে পারবো আশা করা যাচ্ছে। যাদের অ্যাকাউন্টিং আছে তারাই জয়েন হবা, আর যাদের অ্যাকাউন্টিং নাই, যারা হচ্ছে কমার্সের স্টুডেন্ট না, যারা কমার্সের স্টুডেন্ট না, তারা এই ক্লাস করার কোনো প্রয়োজন নাই এবং এই ক্লাস নিয়ে কোনো ধরনের কোনো অভিযোগ তোমাদের কাছে যাবে না, কোনো সমস্যা নাই। বাট যাদের অ্যাকাউন্টিং আছে তারা অবশ্যই জয়েন হবে, ঠিক আছে? ফয়সাল শোনা যাচ্ছে ভাইয়া, এরপরে আমাদের বাইজিৎ, তারপর সাকিব, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, আর যারা হচ্ছে ভালো আছে কিনা জিজ্ঞেস করছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং তোমাদের ইংলিশ ক্লাসটা রাত 9টায় হবে, সো এই ক্লাসটা ফার্স্ট হচ্ছে, এরপরে ইনশাল্লাহ আমাদের ইংলিশ ক্লাসটাও টাইম মতো হবে, ঠিক আছে? মারিয়া, তারপরে আমাদের মারিয়ার সাথে আর কে কে আছে? সবাই জয়েন হও দ্রুত করে। তাহলে আজকে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তানভীর। দেখো তানভীর, আমরা আজকে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার পড়বো। সরি, এখানে ভুলে ফার্স্ট পেপার দেওয়া হয়েছে। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার পড়া হবে। কি পড়া হবে? অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার পড়বো আমরা, এবং সেকেন্ড পেপার চ্যাপ্টার নাম্বার 1, সেকেন্ড পেপারের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। এখন সাধারণত আমরা ব্যবসা প্রতিষ্ঠান চিনি। ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। কয় প্রকার? ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে। ব্যবসা প্রতিষ্ঠানকে প্রথম যেটা সেটা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান, আর দুই নাম্বার হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং অব্যবসায়ী প্রতিষ্ঠান। এখন ব্যবসায়ী প্রতিষ্ঠান আর অব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে কিছু পার্থক্য আছে। যারা মুনাফার জন্য কাজ করে বা লাভের আশায় কাজ করে তারা ব্যবসায়ী প্রতিষ্ঠান, আর যারা শুধুমাত্র সেবা প্রদান করার জন্য, সেবা দানের জন্য কাজ করে তাদেরকে বলা হয় অব্যবসায়ী প্রতিষ্ঠান। মুনাফার জন্য যারা কাজ করবে, মুনাফা লাভের আশায়, টাকা পাওয়ার আশায়, টাকা পাওয়ার অ্যাকাউন্টিং ক্লাস হচ্ছে। অ্যাকাউন্টিং এর আগে কয়টা ক্লাস হয়েছে? অ্যাকাউন্টিং এর আগে মেবি 3টা ক্লাস হয়েছে, তাই না? আগের যে 3টা ক্লাস দিছি ওই 3টা একদমই ফার্স্ট পেপারের ক্লাস হয়েছে, তোমাদের শিহাব স্যার নিছে। আর সেকেন্ড পেপারের ক্লাসটা আজকে ফার্স্ট, সেকেন্ড পেপারের ক্লাসটা আজকে প্রথম নেওয়া হচ্ছে, ঠিক আছে? শামিম নাকি শাম্মী আক্তার? শাম্মী, আচ্ছা, আমাদের শাম্য স্যার আর আমাদের আপন নাম হচ্ছে শাম্মী। দেখো তাহলে দুইটা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান আর হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং অব্যবসায়ী প্রতিষ্ঠান তারা দুইজনই কাজ করে, বাট যেই প্রতিষ্ঠানটা লাভের আশায়, টাকার আশায় বা মুনাফার আশায় কাজ করে সেটা হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠান। আর যারা মুনাফা লাভের আশায় কাজ করে, যারা মানুষকে সেবা দেওয়ার আশায়, মানুষের জন্য উপকার করার আশায় যখন কাজ করবে, তখন আমরা তাকে বলবো অব্যবসায়ী প্রতিষ্ঠান। তখন আমরা তাকে কি বলবো? অব্যবসায়ী প্রতিষ্ঠান। আমাদের আশেপাশে এমন অসংখ্য প্রতিষ্ঠান আছে যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান, আবার কি এমন অসংখ্য প্রতিষ্ঠান আছে যারা অব্যবসায়ী প্রতিষ্ঠান। তোমার বাসার পাশে মুদি দোকান আছে, তাই না? তোমার বাসার পাশে মুদি দোকান আছে না? মুদি দোকানদার কি করে? মুদি দোকান যে কাজগুলো করে তারা সম্পূর্ণ কাজটা করে লাভের আশায় বা টাকা পাওয়ার আশায়, যে আমি একটা জিনিস বিক্রি করব, সেখান থেকে আমার 2 টাকা, 5 টাকা, 10 টাকা লাভ হবে। তোমার
বাড়ির পাশে কোনো ধরো হচ্ছে চালের আড়ত আছে বা চালের দোকান আছে, তারা কি করে এক বস্তা চাল বিক্রি করে ওইখান থেকে মিনিমাম 50 টাকা লাভ করে বা মুনাফা করে। এদেরকে বলা হবে মুনাফাভোগী প্রতিষ্ঠান বা ব্যবসায়ী প্রতিষ্ঠান। এদেরকে আমরা কি বলবো? মুনাফাভোগী প্রতিষ্ঠান বা ব্যবসায়ী প্রতিষ্ঠান। কিন্তু যারা মুনাফার আশা করে না, যারা কিসের আশা করে না? মুনাফার আশা করে না, শুধু মানুষকে সেবা দিতে কাজ করে, মানুষের জন্য উপকারের মূলক কাজ করে, তাদেরকে বলা হয় অব্যবসায়ী প্রতিষ্ঠান। যেমন স্কুল, হাসপাতাল, এরপরে সমবায় সমিতি, এনজিও, তাই না? এ ধরনের অসংখ্য প্রতিষ্ঠান, আমাদের চারপাশে অসংখ্য প্রতিষ্ঠান আছে যাদের মূল প্রতিপাদ্য বিষয় বা যাদের মূল বিষয় হচ্ছে কি করব আমরা, কখনো টাকা বা লাভের আশায় কাজ করব না, আমরা মানুষকে সেবা দিয়ে যাব। যখনই তুমি সেবা দানের আশায় কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবা, তখন সেটা হয়ে যাবে অব্যবসায়ী প্রতিষ্ঠান। সেটা হয়ে যাবে কি? অব্যবসায়ী প্রতিষ্ঠান। এই যে আমি সংজ্ঞাটা খুব সুন্দর মতো লিখছি, যেমন অব্যবসায়ী প্রতিষ্ঠান হলো এমন একটা সংগঠন যার মূল উদ্দেশ্য হচ্ছে সেবা প্রদান করা, মুনাফা অর্জন করা নয়। সেবা প্রদান করা, মুনাফা অর্জন করা নয়। যখন তুমি সেবা প্রদানের জন্য, মানুষের উপকারের জন্য কোনো একটা প্রতিষ্ঠান চালাবা, মানুষের উপকারের জন্য যখন কোনো প্রতিষ্ঠান চালাবা, তখন আমরা সেই প্রতিষ্ঠানকে বলবো অব্যবসায়ী প্রতিষ্ঠান, যা মুনাফার জন্য কাজ করে না, সে শুধু মানুষের সেবার জন্য কাজ করে। যেমন ক্লাব, লাইব্রেরি, হাসপাতাল, স্কুল, কলেজ, এনজিও, সমবায়, এরকম অসংখ্য আমাদের চারপাশে অসংখ্য প্রতিষ্ঠান আছে যারা আসলে মানুষের জন্য বা মানুষের সেবার জন্য কাজ করে। এই ধরনের প্রতিষ্ঠানকে বলা হয় অব্যবসায়ী প্রতিষ্ঠান। ঠিক আছে? অব্যবসায়ী প্রতিষ্ঠান কাকে বলে বুঝতে পারছো? স্যার আরো বেশি মুনাফা অর্জন করে। হ্যাঁ, এই প্রতিষ্ঠানগুলো আমরা দেখতে পারি আরো অনেক বেশি মুনাফা অর্জন করে। আমাদের পাশের স্কুল যেটা আছে, স্কুলে গেলে দেখা যাচ্ছে যে প্রত্যেক মাসে 2টা করে পরীক্ষা হয়, এরপরে প্রত্যেক মাসে পরীক্ষার জন্য আলাদা খাতা কিনতে হয়। প্রত্যেক কোচিং সেন্টারে টাকা নেই, এরা আসলে টাকার জন্যই কাজ করে, কিন্তু তারা আসলে অব্যবসায়ী প্রতিষ্ঠানই বলা হয়। আর অব্যবসায়ী প্রতিষ্ঠানের আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান কখনো জমা রাখা যায় না। অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে সেবাটা, এই সেবাটা কখনো তুমি জমা রাখতে পারবে না। তুমি যদি 1 কেজি চাল কিনে নিয়ে আসো, 1 কেজি চাল তুমি 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস রেখে দিতে পারবা। কিন্তু তুমি একজন শিক্ষকের কাছ থেকে পড়াটা নিয়ে আসছো, বা তুমি একটা ক্লাসরুমে গেছো, ক্লাসরুমে যাওয়ার পরে সেই স্যার তোমাকে একটা অঙ্ক বুঝাইছে বা একটা ইংরেজি বুঝাইছে, এইটা তুমি জমা করে রাখতে না। বর্তমান ডিজিটাল যুগ, অবশ্যই আমরা জমা করে রাখতে পারি, ভিডিও করে রাখতে পারি, বা হচ্ছে আমরা অন্য কোনো অডিও ভিডিও যে কোনো ভাবে রাখতে পারি, কিন্তু আগে যে বিষয়টা ছিল সেটা রাখা যাইতো না। এই কারণে এগুলোকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয়, যেগুলোকে কি জমা রাখা যায় না। ডাক্তার তোমাকে হচ্ছে সেবা দিল, তোমার নারী পরীক্ষা করলো, তোমার হার্ট পরীক্ষা করলো, এটা কি করতে পারবে না, তুমি কখনোই জমা রাখতে পারবে না। যখনই কোনো কিছু জমা রাখতে পারবে না, তখনই সেটাকে বলা হবে অব্যবসায়ী বস্তু। ঠিক আছে? তাহলে সংজ্ঞাটা তোমরা বুঝতে পারছো কিনা একটু বলো। যারা কমার্সের আছো শুধুমাত্র তারাই ক্লাস করবা, অন্য কাউকে এখানে ক্লাস করার কোনো প্রয়োজন আশা করি আমার নাই। অন্য কেউ এখানে ক্লাস করলেও যে না করলে, এখানে যারা কমার্সের আছো শুধুমাত্র তারাই ক্লাস করবা, আর কমার্সের বাইরে যারা আছো তাদেরকে এই ক্লাসে জয়েন হওয়ার কোনো প্রয়োজন নাই। তোমরা যারা অন্য ডিপার্টমেন্টের আছো, ধরো তুমি আর্টসের আছো, তুমি সায়েন্সের আছো, তারা কি করবা, রাত 9টার ইংলিশ ক্লাসে জয়েন হবে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? হ্যাঁ, তো এই বিষয়টা বুঝতে পারছো সবাই যারা ক্লাসে আছো, প্রায় 17-18 জনের মতো আছে, এটা বুঝতে পারছো? তো এখন আমরা এই অব্যবসায়ী প্রতিষ্ঠান বা অমুনাফাভোগী প্রতিষ্ঠানে যে হিসাবগুলো করা হয়, সেই প্রতিষ্ঠানের হিসাবকে বলা হয় অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। সেই প্রতিষ্ঠানের হিসাবকে বলা হয় অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসেবে আমরা সাধারণত সৃজনশীলে 3টা প্রশ্ন পাই, ক, খ আর হচ্ছে গ। খ আর গ নাম্বার প্রশ্ন প্রায় ফিক্স। খ নাম্বার প্রশ্নে আসে আয় ব্যয় বিবরণী, বিবরণী বা আয় উদ্বৃত্ত বা মুনাফা, যেটাই বলি এই ধরনের, বা আয় অতিরিক্ত মুনাফা, সরি ব্যয় অতিরিক্ত মুনাফা। খ নাম্বার প্রশ্ন ফিক্সড। আর গ নাম্বারে সাধারণত উদ্বৃত্ত আসে। উদ্বৃত্ত মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, যেটা আমরা সহজভাবে চিনি। সম্পদ এবং দায়ের যে পার্থক্য, আর সম্পদ ও দায়ের যে মেলবন্ধন, সেটা আসে। আর ক নাম্বারে কি আসে? ক নাম্বারে আসে প্রাপ্তি প্রদান, এরপরে আসে হচ্ছে চলতি সম্পদ, চলতি দায়, তারপরে আসে চাঁদার পরিমাণ সব থেকে বেশি আসে, নির্ণয়, প্রারম্ভিক মূলধন,
এরপর সমাপনী মূলধন। তাহলে তোমাদের ক নম্বরে সাধারণত প্রাপ্তি প্রদান, চাঁদার পরিমাণ, প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন এই অঙ্কগুলো বেশি আসে। আর খ নম্বরে আয় ব্যয় বিবরণী, ব্যয় অতিরিক্ত মুনাফা, আর গ নম্বর আসে উদ্বৃত্ত বা আর্থিক অবস্থার বিবরণী। এই তিনটা প্রশ্নই সাধারণত অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসেবে হয়ে থাকে। এই তিনটা প্রশ্নই ক নম্বরে এগুলো, খ নম্বরে এইটা, আর গ নম্বরে এইটা। তাহলে এই ধরনের প্রশ্ন সাধারণত তোমাদের পরীক্ষায় আসে। যারা একটু পড়ালেখা করো তারা নিশ্চয়ই জানো, তাই না? এই তিনটা প্রশ্নই সাধারণত আসে। এখন আমরা আজকে যে কাজটা করব, আজকের এই ক্লাসে আমরা যেহেতু আজকে প্রথম সেকেন্ড পেপার পড়ানো হচ্ছে, আজকে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক নম্বরে যে প্রশ্নগুলো সাধারণত আসে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠান। আজকের আলোচনার বিষয় কি? অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক নম্বরের যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখন ক নম্বরে কি কি আসে দেখো, আমি একটা তালিকা করছি। আমি অনেক বোর্ড কোশ্চেন ঘাটাঘাটি খোঁজাখুঁজি করার পরে কিছু প্রশ্ন আমি কমন পাইছি, যে প্রশ্নগুলো সব থেকে বেশি আসে বোর্ড পরীক্ষার মধ্যে। সো আমরা সেই প্রশ্নগুলোই আজকে শেখার চেষ্টা করব। সেটা কি কি? প্রাপ্তি ও প্রদান হিসাব, সমাপনী নগদ তহবিল, সমাপনী নগদ উদ্বৃত্ত, চাঁদার পরিমাণ, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় আয়, প্রারম্ভিক মূলধন। এই 8 ধরনের প্রশ্ন আমাদের সাধারণত অব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে যদি সৃজনশীল আসে তাহলে সৃজনশীলের ক নাম্বারে আসে। কি আসে? প্রাপ্তি অর্থ পাইছি, হ্যাঁ প্রাপ্তি অর্থ পাইছি, প্রদান অর্থ দিছি, এগুলো আমরা কথা বলবো, সমস্যা নেই। তাহলে আমাদের ক নাম্বারে এই 8 ধরনের প্রশ্ন সব থেকে বেশি আসে। তো আমরা যদি এই প্রশ্নগুলো করতে চাই অবশ্যই আমাদের এই 8টার জন্য 8টা সূত্র শিখতে হবে, তাই না? তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় বা তোমরা যখন অঙ্ক করবা, তো অঙ্ক করার আগে আমাদের একটা জিনিস সম্পর্কে জানতে হবে যে আসলে আমাদের কোন প্রশ্নগুলো বেশি আসে বা কোন প্রশ্নগুলো আমাদের শেখা দরকার। গড় হিসাবটা আমরা শুধু শিখেই যাব। আমার সামনে একটা টেস্ট পেপার ওপেন করলাম, আমি ক নাম্বারে প্রশ্ন পাইলাম, খ নাম্বার প্রশ্ন পাইলাম, গ নাম্বার প্রশ্ন পাইলাম, একটা সৃজনশীল কমপ্লিট করলাম, আবার আরেকটা সৃজনশীলে গেলাম, আবার আরেকটা করলাম। এরকম করলে আসলে পড়ালেখা হয় না। আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে আসলে কোনগুলো আসে আর কোনগুলো আসে না। সো কোনগুলো আসে আর কোনগুলো আসে না এটা আইডেন্টিফাই করতে গিয়ে আমি এই 8টা প্রশ্ন ক নাম্বারের জন্য সব থেকে বেশি পাইছি। ক নাম্বারের জন্য একটু বেশি শিখতে হবে, খ নাম্বার আর গ নাম্বারে 2টা নিয়ম শিখলেই হয়ে যাবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? তাহলে ক নাম্বারে প্রাপ্তি প্রদান হিসাব আসে। এখন প্রাপ্তি প্রদান হিসাব আমার এক ভাই হচ্ছে বলছে প্রাপ্তি মানে পাইছি আর প্রদান মানে দিছি। সো আমি এটা নিয়ে একটু আলোচনা করি। ক নাম্বারে প্রাপ্তি আর প্রদান, প্রাপ্তি যদি বলে তার মানে পাইছি, কি পাইছি, আমার ভাই বলছে প্রাপ্তি মানে পাইছি, অর্থাৎ আমি যদি আমার ভাইয়ের কথা মতো যাই তাহলে বলতে হবে আমি যখন দেখব আমার প্রশ্নের মধ্যে, আমার প্রশ্নে যখন যেই এন্ট্রি গুলো দ্বারা বা যেই হিসেবগুলো দ্বারা, যেই তথ্যগুলো দ্বারা আমার কাছে টাকা আসতেছে, কি হচ্ছে আমার কাছে টাকা আসতেছে, যদি আমার কাছে টাকা আসে, যে কোনো ভাবে যদি আমার কাছে টাকা আসে তাহলে সেই হিসাবগুলোকে আমরা বলবো প্রাপ্তি হিসাব। আমার কাছে টাকা আসতেছে, আমি কোনো জিনিস বিক্রি করতেছি, টাকা আসতেছে, আমি কারো কাছ থেকে কমিশন পাইতেছি, আমার কাছে টাকা আসতেছে, আমি ব্যাংকে টাকা রাখার কারণে আমি সুদ পাইতেছি, টাকা আসতেছে, আমি কোথাও বিনিয়োগ করছি তার জন্য আমাকে টাকা দিচ্ছে, আমি টাকা পাচ্ছি, আমাকে এই প্রতিষ্ঠান চালানোর জন্য সদস্যরা চাঁদা দিচ্ছে, আমি টাকা পাচ্ছি, তাই না? এই মাধ্যমগুলোর মাধ্যমে সাধারণত আমাদের কাছে টাকা আসে। যেই মাধ্যমগুলোর মাধ্যমে টাকা আসে সেগুলোকে প্রাপ্তি হিসাব বলে। আর যেই মাধ্যমগুলোর মাধ্যমে টাকা চলে যায়, যেই মাধ্যমগুলোর মাধ্যমে টাকা চলে যায় সেগুলো হচ্ছে প্রদান হিসাব। আমি কর্মচারীকে বেতন দিছি, টাকা চলে গেছে, আমি কোনো জিনিস কিনছি, টাকা চলে গেছে, আমি হচ্ছে কি বলে এটা রিক্সা ভাড়া দিছি, টাকা চলে গেছে, আমি কারেন্ট বিল দিছি, টাকা চলে গেছে, টেলিফোন বিল দিছি, টাকা চলে গেছে। টাকা চলে গেলে প্রদান, টাকা আসলে প্রাপ্তি। ঠিক আছে, এটা যেহেতু আমাদের সাকিব ভাই আগে বলছিল এই জন্য আমরা এটাকে আগে ফোকাস করে কিছু কথা বললাম, বুঝতে পারছো? তাহলে প্রাপ্তি প্রদান, যেই এন্ট্রি দ্বারা টাকা আসে সেটা হচ্ছে প্রাপ্তি হিসাব, যেই এন্ট্রি দ্বারা টাকা চলে যায় সেটা হচ্ছে প্রদান হিসাব। বুঝছো সবাই? সবাই বুঝতে পারছো কিনা বলো? যারা ক্লাস করতেছো তারা বলো, যারা ক্লাসে আসো এই মুহূর্তে তারা একটু আমাকে কমেন্টে বলবা যে বুঝছো কিনা। যদি বুঝে থাকো বলবা জি স্যার বুঝতে পারছি, যদি না বুঝে থাকো তাহলে বলবা, আমি আবার বলবো, কোনো সমস্যা নাই। বাট ক্লাসে অ্যাটেন্ড থেকে বলতে হবে, ক্লাসে নাই হঠাৎ করে আসছো, হ্যাঁ এসে বলতেছো স্যার বুঝি নাই, তাহলে কিন্তু হবে না। ক্লাস প্রথম থেকে আসো এরকম স্টুডেন্ট যদি না বুঝো তাহলে আমি আবার বলবো, আর যদি বুঝে থাকো তাহলে আমি পরবর্তীতে যাই। জি স্যার, ঠিক আছে তামিম ভাই। এরপরে যারা আসো বুঝছো
তারপরে বাইজিৎ বুঝতে পারছে, প্রাপ্তি প্রদান তো 9-10 থেকে বুঝছি। শামীম কি সাম্মি, সাম্মি তো 9-10 বুঝছে, তাহলে এখন আর বুঝার কি দরকার, তাই না? আমি আজকে যেগুলো পড়াবো এগুলো আসলে আমরা 9-10 বুঝে আসছি ভাই, এগুলো আমরা 9-10 পারি, কারণ তোমরা যেহেতু কলেজ উঠে গেছো তার মানে 9-10 পারো। আমি প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। দেখো এইখানে ক নাম্বারে যেগুলো আছে এগুলো আসলে আমরা 9-10 শিখে আসছি, তার মধ্যে তারপরে আমাদের আবার শিখতে হবে, কারণ আমরা অনেকেই আছি ফাঁকিবাজ। সাম্মির মতো তার সবাই কিনা রেগুলার পড়ালেখা করেন, আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা ফাঁকি মারে, যারা কি করে ফাঁকিবাজি করে। তো আমি ফাঁকিবাজদেরও টিচার, আমি তো শুধুমাত্র যারা পড়ালেখা করে, যারা হচ্ছে খুব ভালো হচ্ছে অঙ্ক পারে বা রেজাল্ট যাদের ভালো, আমি তো তাদের জন্য শুধু না, আমি সেই সব স্টুডেন্টদের জন্য যারা ফাঁকিবাজি করে তাদের জন্য আমি আছি। তো আমি তাদের জন্য আবারও এই বিষয়গুলো একটু রিপিট করতেছি। তাহলে আমি প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, তার মানে 8 নম্বর যে অঙ্কটা ছিল ওইটা আমরা শিখবো। প্রারম্ভিক মূলধন বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। প্রারম্ভিক সম্পদ কি? প্রারম্ভিক সম্পদ মানে 1 তারিখের সম্পদকে প্রারম্ভিক সম্পদ বলে, 1 তারিখের সম্পদকে প্রারম্ভিক সম্পদ বলে, মাইনাস 1 তারিখের দায়। 1 তারিখের সম্পদ মাইনাস 1 তারিখের দায়। 1 তারিখের সম্পদ মাইনাস 1 তারিখের দায়। 1 তারিখের সম্পদ মাইনাস 1 তারিখের দায়। যারা এসএসসি তে সায়েন্সে ছিল এখন কমার্সে আসছো তাদের জন্য এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ তোমাদের বেসিক কিন্তু অনেক দুর্বল। সো যারা সায়েন্স থেকে কমার্সে আসছো তারা একটু মনোযোগ দিবা, হ্যাঁ? তাহলে প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক দায়, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। প্রারম্ভিক সম্পদ বলতে 1 তারিখের যে সম্পদগুলো থাকে তাকে প্রারম্ভিক সম্পদ বলে, 1 তারিখের যে দায় থাকে তাদেরকে প্রারম্ভিক দায় বলে। এখন 1 তারিখের সম্পদ কি কি থাকে দেখো, তোমরা যারা আছো নোট করে নিও, হ্যাঁ? নগদ তহবিল, হাতে নগদ, ব্যাংক জমা, আসবাবপত্র, যন্ত্রপাতি, কল কবজা, আচ্ছা গাড়ি বাড়ি অলংকার যা আছে। এরপরে ধরো আরো কিছু সম্পদ সাধারণত যেগুলো আসে সেটা হচ্ছে নগদ তহবিল, হাতে নগদ, ব্যাংক জমা, আসবাবপত্র, যন্ত্রপাতি, কল কবজা, গাড়ি বাড়ি, এগুলো সাধারণত আসে। আরেকটা জিনিস আসে সেটা হচ্ছে ব্যাংক ঋণ, নগদ টাকাটা, ব্যাংক ঋণে যে টাকাটা থাকে ওইটা নগদটাও প্রারম্ভিক সম্পদের মধ্যে আসে। এইগুলা হচ্ছে আমাদের কি 1 তারিখের সম্পদের একটা লিস্ট, সাধারণত এইগুলোই সাধারণত আসে। আবার অব্যবহৃত মণিহারি আসে, তাই না? এগুলোই আমরা সাধারণত আমাদের প্রশ্নের মধ্যে পাই। আর 1 তারিখের দায়ের মধ্যে কি থাকে? 1 তারিখের দায়ের মধ্যে থাকে ব্যাংক জমা অতিরিক্ত, বকেয়া ব্যয়, আর ব্যাংক ঋণ। সাধারণত এগুলোই আমরা 1 তারিখের মধ্যে পাই, ব্যাংক জমা অতিরিক্ত, বকেয়া ব্যয় আর ব্যাংকের ঋণ। এখন আমরা যদি এগুলো একটু বোঝার চেষ্টা করি, প্রত্যেকটা একটা একটা করে বুঝি, হ্যাঁ? সেটা হচ্ছে নগদ তহবিল মানে নগদ, হাতে যে টাকাটা থাকে, নগদ যে টাকাটা থাকে সেই টাকাটা আসে, ঠিক আছে? নগদ যে টাকাটা থাকে আমাদের কাছে থাকে না। ধরো আমরা একটা 1 মাস শেষ করছি, বাবা আমাকে 50টা টাকা দিছে 1 মাস চলার জন্য, 50 না বেশি দেয় তোমাদের, ধরো তোমাকে 5000 টাকা দিছে বাবা, তোমার আব্বু তোমাকে 5000 টাকা দিছে। এখন এই 5000 টাকা তুমি সারা মাস খরচ করে লাস্টে যায় মাসের শেষ তারিখে বা মাসের শেষে যায় দেখলা 500 টাকা তুমি এখনো খরচ করতে পারো না। এই যে এই মাসের যে 500 টাকাটা ছিল ওই মাসে যায় সেই টাকাটা হবে কি প্রারম্ভিক নগদ তহবিল, সেই টাকাটা সামনের মাসে যায় হবে প্রারম্ভিক নগদ তহবিল। হাতে নগদ এবং নগদ তহবিল দুইটা সেম জিনিস। এরপরে ব্যাংকে জমা, ব্যাংকে যদি টাকা জমা থাকে সেই টাকাটা অবশ্যই অবশ্যই সেটা হচ্ছে সম্পদ, চলতি সম্পদ। এরপরে আসবাবপত্র, আসবাবপত্র মানে হচ্ছে তোমার ঘরের খাট, টেবিল, চেয়ার, এগুলো। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে অন্য ধরনের জিনিসও থাকে, আলমারি থাকে, কম্পিউটার থাকে, ইত্যাদি ইত্যাদি। যন্ত্রপাতি তো আমরা বুঝি মেশিন পাতি। কল কবজা যারা মেশিন বোঝায়, কল কবজা যারা কি বোঝায়? যন্ত্রপাতি। আর কল কবজা সেম জিনিস, কল কবজা মানে হচ্ছে মেশিন, কল কবজা মানে কি মেশিন। ধরো তোমার একটা ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরিতে ধরো তুমি কাগজ তৈরি করো,
তো কাগজ তৈরি করার যে মেশিনটা ওইটাকে কলকব্জা বলে, কাগজ কাটিং করার যে মেশিনটা এটাকে কলকব্জা বলে। তোমার একটা ধরো যে কি বলবো এটাকে, একটা 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 ধরো যে প্রিন্টিং মেশিন আছে, প্রিন্টিং মেশিন গুলো এগুলোকে কলকব্জা বলে। ঠিক আছে ফয়সাল, বুঝতে পারছো? যেগুলো মেশিন মেশিন যেগুলো দিয়ে কোনো জিনিস তৈরি করা যায় ওইগুলোকে কলকব্জা বলে, নাট বল্টু এগুলোকে কলকব্জা বলা হয়। ব্যাংক গাড়ি বাড়ি তো আমাদের সম্পত্তি। আর ব্যাংকের ঋণ, এখন এই ব্যাংকের ঋণের যে বিষয়টা, ব্যাংক যদি এক তারিখে জানুয়ারির 1 তারিখ বা যে কোনো মাসের 1 তারিখে বলা আছে যে 10,000 টাকা ঋণ নিল, এইটা একটু ভালো মতো মনোযোগ দিয়ে বুঝো, এটা একটু ভালো মতো বুঝো। শিয়াব স্যারের ক্লাস করছিল, অনেকে এই প্রশ্নটা করছো। 1 তারিখে 10,000 টাকা ঋণ নিলাম, 1 তারিখে কি করলাম, 10,000 টাকা ঋণ নিলাম। আমি যদি ঋণ নিই জাবেদা কি করি, ঋণ নিলে জাবেদা করা হয়, ঋণ নিলে কি হয়, টাকা আমার কাছে আসে না যায়। যদি আমি ঋণ নেই, আমি যদি টাকা নেই হাতে নগদ 1 তারিখ না 1 তারিখ 31 তারিখ না 1 তারিখেরটা বসাবো, হাতে নগদ যখন প্রারম্ভিকের কথা বলবে তখন 1 তারিখেরটা বসাবা। হাতে নগদ প্রারম্ভিক সম্পদ বা প্রারম্ভিক কোনো কিছু বললে 1 তারিখ বসাবা। ঠিক আছে, ধরো তুমি, ঠিক আছে ফয়সাল ভাই একটু উত্তর দিবা আমাকে, হ্যাঁ তুমি ব্যাংকের থেকে 1,000 টাকা ঋণ, 10,000 টাকা ঋণ নিছো, ব্যাংকের থেকে কি করছো, 10,000 টাকা ব্যাংকের কাছ থেকে ঋণ নিছো। এখন এই 10,000 টাকা যখন তুমি ঋণ নিবা, 10,000 টাকা যখন তুমি ঋণ নিবা, তখন এই 10,000 টাকা ঋণ নেওয়ার পরে তোমার কাছে কি টাকা আসবে নাকি যাবে, আমাকে একটু অ্যান্সার দিবা। সুমাইয়া, ফয়সাল, পিচ্ছি নাকি পাচ্ছি, যাই হোক কি করলাম, আর এ পার্সি, আচ্ছা আর এ পার্সি। 1,000 টাকা বা 10,000 টাকা তুমি যদি ব্যাংকের থেকে টাকা ঋণ নাও, তাহলে ওই 10,000 টাকা তোমার কাছে আসবে নাকি যাবে, যাবে। এই অ্যান্সারটা সবাই দিবা। 10,000 টাকা যদি তুমি ব্যাংকের কাছ থেকে ঋণ নাও, তাহলে 10,000 টাকা তোমার কাছে আসবে নাকি যাবে, একটু বলতে পারো কেউ, একটু বলো ভাই, বুঝতে পারছো? আমি এই যে 10,000 টাকা নিয়ে আমি তো আলোচনা করতেছি, এই জিনিসগুলো অনেকে বুঝো না, এই জন্য আমি আলোচনা করতেছি। কি করো, 10,000 টাকা নিলে আমাদের কাছে টাকা আসবে। আমরা যখন টাকা পাই, টাকা পাওয়া মানে কি, নগদ টাকা আসা। নগদ টাকা যদি আসে, নগদ টাকা যদি আসে, নগদ টাকা আসা মানে কি, নগদান বৃদ্ধি পাও না। আর নগদ বৃদ্ধি পাইলে কি হয়, সম্পদ বৃদ্ধি পায় না হ্রাস পায়। নগদ যদি বৃদ্ধি পায় বা নগদ টাকা যদি আসে, তাহলে নগদ সম্পদ বৃদ্ধি পায় নাকি হ্রাস পায় বলো তো? নগদ শব্দ সম্পদ অবশ্যই বৃদ্ধি পাবে। যখনই আমি ঋণ নিব তখন আমার নগদ টাকা বৃদ্ধি পাবে। নগদ টাকা যখন বৃদ্ধি পাবে তখন অবশ্যই সেটা সম্পদ। নগদ টাকা যদি বৃদ্ধি পায় তাহলে সেটা অবশ্যই অবশ্যই আমাদের কি, সম্পদকে বৃদ্ধি করে। যার কারণে আমরা প্রারম্ভিকে যদি ব্যাংকে থেকে ঋণ নেই, তাহলে সেটা নগদ হিসেবে 10,000 টাকা 5,000 টাকা যেটাই হোক, সেটা আমাদের কাছে বৃদ্ধি পায় বা টাকা আমরা যোগ করি। ঠিক আছে, বুঝছো? ঠিক আছে, টাকা আমার কাছে আসা মানে নগদ টাকা বৃদ্ধি পাওয়া, নগদ বৃদ্ধি পাওয়া মানে সম্পদ বৃদ্ধি পাওয়া, নগদ টাকা আসা মানে সম্পদ বৃদ্ধি পাওয়া। বুঝতে কি পারছো এই জিনিসটা? কেন আমরা এই জিনিসটা অনেকেই ভুল করে, এই জন্য আমি এটা নিয়ে কথা বলতেছি। যদি ব্যাংকের থেকে টাকা ঋণ নেই তাহলে আমার কাছে টাকা আসে, আর আমার কাছে টাকা আসা মানেই নগদ টাকা বৃদ্ধি পাওয়া, নগদ টাকা বৃদ্ধি মানে সম্পদ বৃদ্ধি পাওয়া। আবার এইটা যদি আমরা জাবেদাও করতে যাই, জাবেদা করতে গেলে এমন করতে হয়, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক ঋণ হিসাব ডেবিট, সরি ডেবিট, আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট করতে হয়। তার মানে নগদ টাকা যখনই বৃদ্ধি পাবে তখনই আমাদের ডেবিট পাশে চলে আসবে। ক্লিয়ার? বুঝতে কি পারছেন আপনি? বুঝতে পারছো বাইজিৎ ভাই? ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট হবে, এই কারণে এটা আমাদের ক্রেডিট দেবে। তাহলে আমরা কি প্রারম্ভিক সম্পদ আর প্রারম্ভিক দায়ের লিস্টটা কি বুঝতে পারছি? সবাই বলবা বুঝতে পারছো কিনা, যারা ক্লাসে আসো বুঝছো কিনা বলো। বুঝলে আমি একটা অঙ্ক করাবো, তাহলে আমাদের 1 নম্বর সূত্রের অঙ্কটা শেষ হয়ে যাবে। তো সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে বলতে হবে, দ্রুত বলতে হবে। হ্যাঁ, হিসাব বিজ্ঞান অঙ্কের ক্লাস একটু টাইম নিয়ে করতে হয়, তারপরে আমরা একটু দ্রুতই করি, কারণ তোমাদের তো আবার খুব ভালো স্টুডেন্ট, মনোযোগ খুব কমই থাকে ক্লাস করার সময়। তাহলে বুঝতে পারছো সবাই? পাচি না পাচি, তোমার নাম উচ্চারণ করতে পারছি পারছি। আচ্ছা মুন্নি বুঝছো, তারপরে নুসরাত বুঝতে পারছে, আমাদের হচ্ছে জয়, জুসেল জুসেল বুঝতে পারছো, মারিয়া বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা একটা অঙ্কে যাই। দেখো আমি একটা অঙ্কে দিয়েছি,
অঙ্কটি একটু দেখো, অঙ্কে কি বলা হচ্ছে, একটি পাঠাগারে 1 জানুয়ারি 2026 তারিখে নগদে 25,000 টাকা, ব্যাংক জমা 75,000 টাকা, আসবাবপত্র 1,20,000 টাকা, বই 80,000 টাকা এবং বিনিয়োগ 50,000 টাকা ছিল। ওই তারিখে বকেয়া বেতন ছিল 10,000 টাকা, পাওনাদার ছিল 25,000 টাকা, অগ্রিম চাঁদা ছিল 15,000 টাকা। এখন আমি যদি এই অঙ্কটা দ্বারা যদি প্রারম্ভিক মূলধন বের করতে বলি, প্রারম্ভিক মূলধন যদি তোমাদের বলি যে এই অঙ্কটা দ্বারা প্রারম্ভিক মূলধনটা বের করো, তোমরা কি বের করতে পারবা? তোমরা বের করতে পারবা নাকি? দেখো আমি একটু লিখি, হ্যাঁ, তাহলে অঙ্কটা আমরা করি। প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধনের সূত্রটা কি জানো ছিল? প্রারম্ভিক মূলধনের সূত্রটা তুমি চাইলে এরকম ছক করতে পারো, না চাইলে ছক করার দরকার নাই। বিবরণ টাকা টাকা, তোমার যদি মনে হয় তুমি ছক করবা, ছক করে অঙ্ক করতে পারো, কোনো সমস্যা নাই। তোমার মনে হয়েছে ছক আমি করব না, আমি জাস্ট সূত্র দিয়ে অঙ্ক করবো, তাও করতে পারো। তোমার যদি মনে হয় ছক করবা, ছক করতে পারো। তোমার যদি মনে হয় ছক না করে আমি সূত্রটা জাস্ট বসাবো তারপরে করে দিব, তাও পারবা। যদি সূত্র দিয়ে করো অঙ্ক রাইট, যদি সূত্র না করে জাস্ট এরকম ছক করে করো তাও অঙ্ক রাইট। তাহলে আমরা প্রথমে প্রারম্ভিক সম্পদগুলো লিখবো। তাহলে সম্পদ সমূহ, ঠিক আছে, সম্পদ সমূহগুলো আমরা আগে লিখবো। তাহলে সম্পদগুলো কি কি দেখো তো, এখানে সম্পদগুলো দেখো, আমি ঠিক বলতেছি কিনা একটু বলবা? কোনটা পরিচালনায়? প্রাপ্ত বার্তা হবে না, প্রাপ্ত বার্তা কই লিখছি আমি? আমি তো লিখি নাই। দেখো আমি একটু দেখি সম্পদগুলো। নগদ সম্পদ ছিল, ব্যাংক জমা সম্পদ ছিল, আসবাবপত্র সম্পদ ছিল, এরপরে বই সম্পদ, বিনিয়োগ সম্পদ, এইগুলো সবগুলো হচ্ছে কি সম্পদ। তার মানে এই সবগুলো আমরা যোগ করব। নগদান, এরপরে আমাদের ব্যাংক, তারপরে আমাদের আসবাবপত্র, এরপরে আমাদের বই, আর হচ্ছে বিনিয়োগ। তাহলে এই সবগুলো হচ্ছে সম্পদ, এই সবগুলো কি আমাদের সম্পদ। তাহলে আমাদের নগদ ছিল 25,000, আমাদের হচ্ছে ব্যাংকে ছিল 75,000, তারপরে আমাদের আসবাবপত্র ছিল 1,20,000, একটু হিসাবগুলো মিলাই দিও, হ্যাঁ। তারপরে বই ছিল 80,000, আর আমাদের কি ছিল? বিনিয়োগ ছিল 50,000। তাহলে এই সবগুলো যদি আমরা যোগ করি, তাহলে আমাদের প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক মোট সম্পদ বের হবে। সবগুলো যোগ করলে আমাদের প্রারম্ভিক মোট সম্পদের পরিমাণ বের হবে। তাহলে এই মোট সম্পদের পরিমাণ কত হবে একটু বের করে দাও। 75, 25, 1 লাখ, 1,20,000 হচ্ছে 2,20,000, 2,20,000 আর 80, 3 লাখ, 3,50,000 টাকা আমাদের মোট সম্পদের পরিমাণ। 3 লক্ষ কত হাজার? 50,000 টাকা, তাই না? তাহলে আমরা 3,50,000 টাকা প্রারম্ভিক সম্পদ পাইলাম। এরপরে দায়। এবার দেখো দায় কি কি আছে। দায় আছে বকেয়া বেতন। সবসময় একটা কথা মনে রাখবা, ব্যয়ের বকেয়া সবসময় দায় হয়, ব্যয়ের বকেয়া সবসময় দায় হয়। তাহলে বকেয়া বেতন, পাওনাদার আর চাঁদা, তাহলে এই তিনটা নাম আসবে। পাওনাদার, কে যেন কি একটা কমেন্ট করছো, অগ্রিম চাঁদা। এখন অগ্রিম চাঁদাটা কেন আসলো? এই যে অগ্রিম চাঁদা, চাঁদাটা হচ্ছে আমার আয় বা প্রাপ্তি, চাঁদাটা হচ্ছে আমাদের আয় বা প্রাপ্তি, চাঁদাটা আমাদের আয় বা প্রাপ্তি। প্রাপ্তি যদি অগ্রিম ঘটে তাহলে সেটা দায়, প্রাপ্তি যদি বকেয়া থাকে তাহলে সেটা সম্পদ। কি বললাম? প্রাপ্তি যদি অগ্রিম থাকে, প্রাপ্তি যদি অগ্রিম থাকে সেটা দায়, প্রাপ্তি যদি বকেয়া থাকে সেটা সম্পদ। প্রাপ্তি অগ্রিম হইলে দায়, প্রাপ্তি বকেয়া থাকলে সম্পদ। যেহেতু এটা অগ্রিম আছে এই কারণে এটা দায়। আচ্ছা তাহলে এখানে কত কত? 10,000, 25,000 আর আমাদের 15,000। তাহলে আমাদের টোটাল দায় হবে হচ্ছে 35, 50,000। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 3 লাখ, তাই তো? মাইনাস করলে 3,50,000 থেকে 50,000 মাইনাস করলে আমাদের এই ক নাম্বারের অ্যান্সার হচ্ছে 3 লক্ষ টাকা। সবার হিসাব হয়েছে কিনা একটু বলো আমারে। হয়েছে? আমি কি হিসাবটা ঠিক লিখছি নাকি ভুল লিখছি? বকেয়া বেতন, পাওনাদার, অগ্রিম চাঁদা। হ্যাঁ কি বলছো? হ্যাঁ তাহলে আমার হিসাবটা কি ঠিক আছে?
তাহলে নুসরাত বলছো 3 লাখ, জুসেল বলছো 3 লাখ, বকেয়া আচ্ছা ঠিক আছে, বুঝছো সবাই। তাহলে আমাদের প্রারম্ভিক যে মূলধন, প্রারম্ভিক মূলধন বের করতে পারবো সবাই? সবাই প্রারম্ভিক মূলধন বের করতে পারবো কিনা একটু বলো আমাকে। তাহলে আমরা প্রারম্ভিক মূলধন এখন বের করতে পারবো, তাই না মুন্নি? তাহলে আমরা প্রারম্ভিক মূলধন শিখে গেলাম আজকে। এরপরে আমরা শিখবো কোনটা? এরপরে আমরা শিখি আজকে, তারপরে কোনটা শিখবো রে? তাহলে আমরা একটা অঙ্ক শিখলাম, এরপরের অঙ্কটা আমরা শিখি। এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সমাপনী মূলধন বের করা। প্রারম্ভিক যেহেতু শিখছি তার মানে আমাকে এখন সমাপনী মূলধন বের করা শিখতে হবে। এখন সমাপনী মূলধনের জন্য আমরা কোন সূত্র ব্যবহার করব? সমাপনী মূলধনের জন্য আমরা সূত্র যেটা ব্যবহার করবো সেটা দেখো, খাতায় লিখে নাও আগে। কি সবাই দেখো একবার, সেটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক সম্পদ যোগ ব্যয় অতিরিক্ত আয় আর বিভিন্ন মূলধন জাতীয় প্রাপ্তি। প্রারম্ভিক সম্পদ যেটা আমরা ক নাম্বারে অলরেডি, ক নাম্বারে না, আমরা অলরেডি শিখছি তাই না? প্রারম্ভিক সম্পদ আমরা অলরেডি একটু আগে শিখছি না, সম্পদ বের করা। তাহলে প্রারম্ভিক সম্পদ, এরপরে ব্যয় অতিরিক্ত আয়, ব্যয় অতিরিক্ত আয়। এখন ব্যয় অতিরিক্ত আয় শেখার জন্য আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে মোট আয় মাইনাস মোট ব্যয়। মোট আয় মাইনাস মোট ব্যয়। মোট আয় মানে আমি যে খাতগুলো থেকে টাকা আয় করছি, ইনকাম করছি, যেই খাতগুলো থেকে আমার টাকা ইনকাম হয়েছে সেইগুলোর যোগফল মাইনাস মোট ব্যয়, মাইনাস মোট ব্যয়, মাইনাস কি মোট ব্যয়। এখন ব্যয় কোনগুলো? যেই খাতগুলোর মাধ্যমে আমি টাকা দিয়ে দিছি, যেই খাতগুলোর মাধ্যমে আমার টাকা চলে গেছে সেই খাতগুলোকে আমরা বলবো ব্যয় খাত। যেই খাতগুলো থেকে আমাদের টাকা আসছে বা ইনকাম হয়েছে সেগুলোকে বলবো আয় খাত। ঠিক আছে, তাহলে মোট ব্যয় অতিরিক্ত আয় কি বের করতে পারবো আমরা? ব্যয় অতিরিক্ত আয় কি আমাদের বের করা সম্ভব? সম্ভব। এরপর আসো মূলধন জাতীয় প্রাপ্তি, যেটা বিভিন্ন মূলধন জাতীয় প্রাপ্তি। এখন বিভিন্ন মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো থাকে? সেটা হচ্ছে জীবন সদস্যের চাঁদা, উকিলকৃত দান, স্থায়ী বা নির্দিষ্ট উদ্দেশ্যের দান, স্থায়ী সম্পদ বিক্রয়লভ্য অর্থ এবং ঋণ গ্রহণ। এইটা আমাদের বোঝার একটু আছে, এটা আমরা একটু বুঝি। হ্যাঁ, এটাতে আমরা কি কি বুঝবো দেখো। সেটা হচ্ছে জীবন সদস্য, আমরা সাধারণত অব্যবসায়ী যে প্রতিষ্ঠানগুলো আছে, অব্যবসায়ী যে প্রতিষ্ঠানগুলো আছে, অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সাধারণত প্রতিষ্ঠিত হয় বিভিন্ন অংশীদারদের চাঁদার মাধ্যমে। ধরো আমি আছি, তুমি আছো, আরেকজন আছে, নুসরাত আছে, এরকম অসংখ্য অসংখ্য মানুষ, অসংখ্য বলতে কয়েকজন মানুষ আছে যারা মিলিত হয়, যারা মিলিত হয়ে কি করে প্রত্যেক মাসে বা প্রত্যেক বার্ষিক ভাবে চাঁদা প্রদান করে। ধরো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়, টাকা দিয়ে ওই ব্যবসাটা রানিং রাখে। এরকম চাঁদা যেটা সেটাকে প্রাপ্তি বলে। এরপরে উইলকৃত দান, উইলকৃত দান মানে যেগুলো একবারে দিয়ে দেয়। যেমন ধরো তোমার স্কুল আছে, তোমার একটা স্কুল আছে, যে স্কুলটা কোন একজন হচ্ছে দানবীর এসে দান করে গেছে স্কুলের জমি। যেমন আমাদের সাভারে হচ্ছে অধরচন্দ্র নামে একটা স্কুল আছে, সবাই নাম শুনবা, অধরচন্দ্র স্কুল। এই অধরচন্দ্র স্কুল রাখাল চন্দ্র যিনি ছিলেন আমাদের এই সাভারের রাজা, রাখাল চন্দ্র, তার যে জমিটা ছিল সেই জমিটা কি করে গেছেন, এই অধরচন্দ্র স্কুলকে দান করে দিয়ে গেছেন একবারে। এইটা কখনোই সে ফেরত নিবে না। বা ধরো হচ্ছে অনেক হাসপাতাল আছে যেগুলো অনেক ট্রাস্টের আন্ডারে হয়, যারা তাই সেই জায়গাটা একবারে দিয়ে দেয়। আবার অনেক হচ্ছে ধরো মসজিদ আছে, তাই না? মসজিদ আছে না, মসজিদের দান, মসজিদের হচ্ছে যে জায়গা অনেকে দান করে দেয় না। তো এরকম দান যেগুলো হচ্ছে কোনো কিছু পাওয়ার আশা না করে একবারে দিয়ে দেয়, একদম ওই প্রতিষ্ঠানের নামে দিয়ে দেয়, এগুলোকে বলা হয় উইলকৃত দান। এরপরে স্থায়ী বা নির্দিষ্ট উদ্দেশ্যে দান, নির্দিষ্ট উদ্দেশ্য কোনো কিছু দান, একই কথা। এরপরে স্থায়ী সম্পদ বিক্রয়লভ্য অর্থ, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লভ্য। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লভ্য কি? মনে করো আমার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান আমি একটা ট্রাস্ট চালাই বা আমার একটা অব্যবসায়ী প্রতিষ্ঠান আছে। বলো আমার স্কুল আছে, আসিফ স্কুল, ধরো আমার একটা স্কুলই আছে। আসিফ স্কুলের মনে করো 1 বিঘা জমি ছিল, আসিফ স্কুলের 1 বিঘা জমি ছিল, যে জমিটা বর্তমানে ব্যবহার হচ্ছে না, যে জমিটা কি হচ্ছে না, বর্তমানে আমি কোনো কাজে ব্যবহার করতেছি না। সো আমি চিন্তা করলাম কি এই জমিটা আমার 10 লক্ষ টাকায় বিক্রি করা যায় আর কি। আমি কিনছিলাম মনে করো 1 লক্ষ টাকায়, আমি বিক্রি করতেছি 10 লক্ষ টাকায়, আমার লাভ হইতেছে কয় লক্ষ টাকা? 9 লক্ষ টাকা আমার লাভ হচ্ছে। এই যে 9 লক্ষ যে লাভ হচ্ছে, এটাই হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লভ্য। আমার যে জমিটা ছিল আমি কিনা 10 বছর আগে কিনছিলাম 1 লক্ষ টাকায়,
10 বছর পরে এসে 10 লক্ষ টাকায় বিক্রি করতেছি, এখন বিক্রি করে দেখতেছি যে 1 লক্ষ টাকার কেনা জিনিস 10 লক্ষ টাকায় বিক্রি করতেছি, তার মানে 9 লক্ষ টাকা আমার লাভ হচ্ছে। এই লাভের টাকাটা হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ। বুঝতে পারছো? বুঝছো? এবং ঋণ গ্রহণ করলে সেটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি, মানে টাকা আসলে আমার মূলধন জাতীয় প্রাপ্তি ঘটে। বুঝছো সবাই? সূত্র 3টা বুঝতে পারছো? সূত্র 3টা বুঝতে পারছো কিনা বলো, যদি বুঝে থাকো তাহলে আমরা অঙ্কতে চলে যাব। সবাই বলবা, সবাই কমেন্ট করে বলবা যে সূত্র 3টা বুঝতে পারছো কিনা। সবাই একটু কমেন্টে জানাও সূত্র 3টা বুঝছো কিনা। বুঝতে কি পারছেন আপনারা? ভাইয়া, আপু, বুঝছেন? আচ্ছা, বুঝতে পারছেন আশা করা যায়। তাহলে আমরা একটা অঙ্কে যাই। দেখো, একটা অঙ্ক দিছি। একটি ক্রিয়া সংগঠনে 1 জানুয়ারি 2026 তারিখের প্রারম্ভিক সম্পদের পরিমাণ ছিল 2.5 লক্ষ টাকা। 2026 সালে আয় ব্যয়ের হিসাব থেকে দেখা যায় ব্যয় অতিরিক্ত আয় আছে 60,000 টাকা। বছরে সংগঠিত জীবন সদস্য চাঁদা বাবদ 40,000 টাকা, উইলকৃত দান বাবদ 50,000 টাকা, ভবন নির্মাণের জন্য বিশেষ দান বাবদ 1 লক্ষ টাকা পেয়েছেন। এখন এই সম্পদ থেকে যদি আমরা প্রারম্ভিক মূলধন বের করার চেষ্টা করি, তাহলে আমরা কি প্রারম্ভিক মূলধন বের করতে পারবো কিনা? দেখো, সবাই আগে প্রশ্নটা একবার পড়ো। সবাই আগে প্রশ্নটা পড়ো। কি বলছি? একটি ক্রিয়া সংগঠনে 1 জানুয়ারি 2026 তারিখে প্রারম্ভিক সম্পদের পরিমাণ ছিল 2.5 লক্ষ টাকা। এরপর আয় ব্যয় হিসাব করে দেখা গেল ব্যয় অতিরিক্ত আয় আছে 60,000 টাকা, এবং বছর শেষে জীবন সদস্যের চাঁদা বাবদ 40,000, উইলকৃত দান বাবদ 50,000, ভবন নির্মাণ বাবদ বিশেষ দান 1 লক্ষ টাকা পেল। এখন এই টাকা থেকে যদি আমরা সমাপনী মূলধন বের করতে বলি, তাহলে তোমরা কি মূলধনটা বের করতে পারবা কিনা? তাহলে সমাপনী মূলধনের সূত্রটা কি ছিল? প্রারম্ভিক সম্পদ যোগ ব্যয় অতিরিক্ত আয়, তাই না? মাইনাস কি ছিল জানো? মাইনাস ছিল হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে প্রারম্ভিক সম্পদ কোনটা কোনটা? এই যে প্রারম্ভিক সম্পদের টাকা আমি অলরেডি বলে দিছি, 2,50,000 যোগ ব্যয় অতিরিক্ত আয়। ব্যয় অতিরিক্ত আয়ের পরিমাণটা আমরা বলে দিছি 60,000। তাহলে 60,000 এটার থেকে আমরা মাইনাস করব যেগুলো মূলধন জাতীয় প্রাপ্তি করছিল। মূলধন জাতীয় প্রাপ্তি করছিল 40,000, 50,000 আর 1 লক্ষ টাকা। তার মানে 40,000 যোগ 50,000 যোগ 1 লাখ, তাহলে 60 আর 3,10,000 মাইনাস এখানে করলে 1,90,000। তাহলে 3,10,000 থেকে 1,90,000 কি বলছি? কি বলবো? কোনটা বলবো? 3 লক্ষ থেকে মাইনাস করলে এখানে 10,000, ওইখানে 10,000, 20,000, 1,20,000 টাকা অ্যান্সার। দেখো বুঝছো কিনা? দেখো ভাইয়ারা, বুঝতে পারছো কিনা? প্রারম্ভিক সমাপনী মূলধন যদি বের করতে বলে, সাকিব ভাই, সমাপনী মূলধন যদি বের করতে বলে, তাহলে তোমরা সূত্র ব্যবহার করবা কোনটা? প্রারম্ভিক সম্পদ যোগ ব্যয় অতিরিক্ত আয় মাইনাস মূলধন জাতীয় প্রাপ্তি, মাইনাস মূলধন জাতীয় প্রাপ্তি। প্রারম্ভিক সম্পদ যেটা আমরা প্রথম অঙ্কে বের করে নিয়েছিলাম, আমরা শিখে গেছি ওইখানে ব্যয় অতিরিক্ত আয় মানে আয় থেকে ব্যয় মাইনাস করতে হবে, আয় থেকে ব্যয়কে মাইনাস করতে হবে। আয় থেকে ব্যয় মাইনাস করলে আমরা যে টাকাটা পাবো সেটাকে বলবো ব্যয় অতিরিক্ত আয়। এখানে যেহেতু আমাদের এই অঙ্কটা অব্যবসায়ী প্রতিষ্ঠান, অব্যবসায়ী প্রতিষ্ঠান কখনো মুনাফা করে না, কখনো কি করে না? মুনাফা লাভ করে না। সে যেটা পায় সেটা হচ্ছে ব্যয় অতিরিক্ত আয়, সেটা যা পায় তাকে বলা হয় ব্যয় অতিরিক্ত আয়। এখানে বলা যাবে না মুনাফা করছে, কারণ কি? আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠান কখনো মুনাফা করে না বা লাভ করে না, এরা ব্যয় অতিরিক্ত আয় করে। এই জন্য আমরা মুনাফার নামটাকে বলবো ব্যয় অতিরিক্ত আয়। আর মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো আছে? মূলধন জাতীয় প্রাপ্তির এই যে একটা লিস্ট আমি করছি, এর বাইরে সাধারণত অঙ্ক আসে না, এর বাইরে সাধারণত আসে না। সো এই লিস্টটা তোমরা পিডিএফ পাওয়ার পরে মুখস্থ করে ফেলবা। তাহলে অঙ্কটা ঠিক আছে, বুঝছো? মারিয়া, বুঝতে পারছো? এই অঙ্কটা সবার ক্লিয়ার? এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা বলো সবাই। মারিয়া বলছে ক্লিয়ার, তারপরে জাহিদুল বলছে 1,20,000 অ্যান্সার হবে। সাকিব, আমি আবারও বলছি, বুঝছো কিনা এবার বইলো। তামিম বুঝতে পারছে। এরপরে আর যারা আছে, বুঝছো সবাই? আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এই পরের সূত্রের অঙ্কে চলে যাব। তোমরা যদি সূত্রগুলো একটু মনে রাখো তাহলে পারবা। তুমি সূত্র
দিয়ে অঙ্ক করতে পারবা, ছক করে অঙ্ক করতে পারবা, কোনো সমস্যা নাই। ছক করলে অঙ্ক হবে, সূত্র দিয়ে যদি ডাইরেক্ট করো সেই ক্ষেত্রে তোমার অঙ্ক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ক্লিয়ার সবার? তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। হ্যাঁ, তাহলে পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে সমাপনী নগদ উদ্বৃত্ত। পরের যে অঙ্কটা বেশি আসে সেটা হচ্ছে সূত্রের ওইখানে প্লাস, কোনখানে প্লাস, সূত্রের কোনখানে প্লাস? ও হো, ও হো, হ্যাঁ হ্যাঁ, সূত্রের এখানে প্লাস হবে, আমার মনে ভুল হয়েছে। তাহলে সূত্রের এখানে প্লাস হবে, সরি আমার অঙ্কটা ভুল গেছে। ওটার অ্যান্সার হবে তাহলে সবগুলো প্লাস করার পরে যেটা আসে, তাহলে ওইখানে আসে 3,10,000 আর এখানে আসে 1,90,000। তাহলে টোটাল অ্যান্সার হবে 5 লক্ষ টাকা। সরি আমার ভুল হয়েছে, হ্যাঁ সূত্রটা আমি ভুল করছিলাম, প্লাস হবে, সবগুলো প্লাস হবে ভাইয়া, সবগুলো প্লাস হবে। হ্যাঁ, উত্তর হবে হচ্ছে 5 লক্ষ টাকা। ধন্যবাদ। কে যেন বলছো? হ্যাঁ মুন্নি, ধন্যবাদ তোমাকে, মুন্নিকে ধন্যবাদ। আমার সূত্রটা ওখানে ভুল ছিল, প্লাস মাইনাসের জায়গায় প্লাস দিয়ে ফেলছি, মাইনাসের জায়গায় প্লাস করে ফেলছিলাম, সরি প্লাসের জায়গায় মাইনাস করে ফেলছিলাম। অ্যান্সার হবে 50 লক্ষ টাকা। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে সমাপনী নগদ উদ্বৃত্ত। সমাপনী নগদ উদ্বৃত্ত, নগদ উদ্বৃত্ত মানে হচ্ছে নগদ টাকার যে হিসাবগুলো আছে শুধুমাত্র সেই হিসাবগুলো। সেটা হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ যোগ যাবতীয় নগদ প্রাপ্তি মাইনাস যাবতীয় নগদ প্রদান। তাহলে এখানে কি বলছি? প্রারম্ভিক হাতে নগদ অর্থাৎ 1 তারিখের হাতে নগদ, 1 তারিখের যে হাতে নগদ আছে সেই নগদের সাথে আমরা যোগ করব যত নগদ প্রাপ্তি ঘটছে, যত নগদ প্রাপ্তি ঘটছে। ধরো চাঁদা পাইছি, সুদ পাইছি, কমিশন পাইছি, কোন জায়গা থেকে মুনাফা পাইছি বা লাভ পাইছি, যে কোনো ধরনের প্রাপ্তি যেটার মাধ্যমে আমার টাকা আসছে, যেটার মাধ্যমে আমার কাছে টাকা আসছে বা পাইছি, এরকম যে হিসাবগুলো আছে, আমার কাছে টাকা আসছে এরকম কোন হিসাব যদি আসে তাহলে সেটা হচ্ছে আমার প্রাপ্তির ঘটে আসবে। এরকম কি আছে? আর হচ্ছে ভর্তি ফ্রি আছে, আমরা যখন আমাদের ক্লাব চালাই, ক্লাবে চালাতে গেলে ভর্তি ফি নেই। আমরা কোনো খেলা আয়োজন করি, খেলা আয়োজন করলে টিকিটের টাকা নেই। এ ধরনের অসংখ্য টাকা আছে যে টাকাগুলোর মাধ্যমে আমাদের কাছে টাকা আসে। এরপরে যে কি বলে জীবন সদস্যের চাঁদা, চাঁদা তো আমি লিখছি না, চাঁদা, এই ধরনের এন্ট্রিগুলো থেকে আমাদের নগদ টাকা আসে। যেই ভাবে টাকাগুলো আসে সেগুলো হচ্ছে নগদ যাবতীয় নগদ প্রাপ্তি। যেই খাতগুলো থেকে আমাদের কাছে টাকা আসবে সেগুলো হচ্ছে নগদ প্রাপ্তি, আর যেই খাতগুলো থেকে আমাদের টাকা যাবে সেগুলো হচ্ছে টাকা যাবে, সেগুলো হচ্ছে নগদ প্রদান। এখন প্রদান কি আছে? বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, গ্যাস বিল, কারেন্ট বিল, কোনো কর্মচারী রাখলে কর্মচারীর বেতন, এরপরে মনে করো কোনো অফিস রাখলে অফিসের ভাড়া, তারপরে আসবাবপত্র ক্রয়, খেলনার সামগ্রী ক্রয়, হাবি যাবি অনেক কিছু আছে যেগুলোকে আমরা বলবো যে প্রদান। যেগুলোর মাধ্যমে টাকা চলে যাবে আমার কাছ থেকে, যেগুলোর মাধ্যমে টাকা আমার কাছ থেকে চলে যাবে সেগুলোকে আমরা প্রদান দিব, যাবতীয় প্রদানের সাথে যোগ করব। যেগুলোর মাধ্যমে টাকা আমাদের কাছে আসবে সেগুলোকে আমরা টাকা প্রাপ্তিতে ধরবো। ক্লিয়ার? সূত্রটা কি ক্লিয়ার হয়েছে? সূত্রটা কি তোমাদের মুখস্থ হয়েছে কিনা বলো? বুঝছো? কথা কয় না, ময়না ছলাক ছলাক কথা কস না কেরে? বুঝছো বুঝছো সুমাইয়া? সুমাইয়া বুঝতে পারছো? ফয়সাল কোথায় গেল? ফয়সাল দেখি হারিয়ে গেছে আমার, ফয়সাল ভাই কোথায় চলে গেছো? বুঝছো? তাহলে আমরা একটা অঙ্কে চলে যাবো। সূত্রটা বুঝতে পারছো মুন্নি? প্রারম্ভিক হাতে নগদ যাবতীয় নগদ প্রাপ্তি, প্রারম্ভিক হাতে নগদের সাথে যত ধরনের নগদ প্রাপ্তি ঘটবে মানে টাকা আসবে সেগুলোকে যোগ করব। আর এরপরে এই দুইটা যোগফলের থেকে আমরা যতগুলো টাকা প্রদান বা টাকা দিছি সেগুলো মাইনাস করব। তাহলে আমরা অঙ্কে চলে যাই। দেখো এবার অঙ্কটা মুন্নি, সিরিয়াসলি দেখবা, হ্যাঁ? আর যদি আমি কোথাও ভুল করি সেটা বলে দিবা, অবশ্যই আমি ভুল করলে বলে দিতে হবে, কারণ আমিও মানুষ, আমারও ভুল হইতে পারে, আমার যে সবই কিছু ঠিক হবে এরকম বলা যায় না। সো যেমন আমি একটু আগে ভুল করে ফেলছি। তাহলে প্রশ্নটা পড়ি, দেখো চাঁদা 1,20,000, ভর্তি ফি 20,000, বিনিয়োগের সুদ 10,000, জীবন সদস্য চাঁদা 30,000,
উইলকৃত দান 50,000, পুরাতন আসবাবপত্র বিক্রয় 20,000। এইগুলোর মাধ্যমে, এই কয়টা এন্ট্রির মাধ্যমে আমার টাকা আমার কাছে আসছে, আমি টাকা পাইছি, এগুলো সব হচ্ছে প্রাপ্তি, তাই না? আর দেখো, বেতন দিছি, ভাড়া দিছি, বিদ্যুৎ দিছি, ক্রিয়া সরঞ্জাম ক্রয় করছি, আসবাবপত্র ক্রয় করছি, অন্যান্য ব্যয় করছি, ব্যয় করলে টাকা চলে যায়, তার মানে এগুলো আমাদের প্রদান, তাই না? তাহলে আমরা কি করব, এই প্রাপ্তিগুলো যোগ করে এই প্রদানটা মাইনাস করলে যে অ্যান্সারটা বের হবে সেটাই হচ্ছে আমাদের সমাপনী হাতে নগদ তহবিল, সেটাই হচ্ছে আমাদের সমাপনী হাতে নগদ তহবিল হবে। তাহলে অ্যান্সারটা তোমরা করো, আমি অঙ্কটা না করি, তোমরা উত্তরটা বের করে দাও তো, সবাই উত্তরটা বের করে দাও। এই সবগুলো হচ্ছে প্রাপ্তি, এই সবগুলো যোগ হবে এবং এই সবগুলো যোগ হবে, এটার যোগফল থেকে এটার যোগফল মাইনাস করলে আমাদের সমাপনী নগদ তহবিল বের হয়ে যাবে। তাহলে বের করো বাইজিৎ, বের করো বাইজিৎ, যতক্ষণ অ্যান্সার বলবে ততক্ষণ আমরা অ্যান্সারটা গ্রহণ করব না। বাইজিৎকে অবশ্যই অ্যান্সারটা বলতে হবে। বাইজিৎ অ্যান্সারটা বলো, দ্রুত বলতে হবে। সমাপনী নগদ তহবিল বের করতে বললে যত ধরনের টাকা পাওয়া গেছে সেগুলো যোগ করব আর যত ধরনের টাকা দিছি সেগুলো মাইনাস করব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে সবাই এটা অঙ্কটা করো, একটু দ্রুত বের করো। অ্যান্সার কত হবে বলো? 1,20,000 আর 20,000 যোগ করলে 40, 40 আর 10 50, 50 আর 30 80, 80 আর 50 2,30,000, 2,30,000 আর 40, 2,30,000 আর 40 2,70,000। তাহলে 2,70,000 থেকে আমরা মাইনাস করবো 60 আর 30 90, 90 আর 15 1,05,000, 1,05,000 আর 40 1,55,000, 55 আর 5 2,00,000, 55 আর 5 কত? 55 আর 5, 55 আর 5 55, 60, 60 আর 20 1,80,000 না, 1,80,000 না 1,75,000, 1,75,000 মনে হয়, দেখো তো একটু কত হয় অ্যান্সার? 55,000 অ্যান্সার হবে। কত হবে অ্যান্সার? 55,000। দুই লক্ষ 70 হয়েছে, আর এটা যোগ করলে কত হয়? আমি আবার যোগ করি, 60 আর 30 90, 90 আর 15 1,05,000, 1,05,000 আর 40 1,55,000, 1,55,000 আর 50, 1,55,000 আর 50 2,05,000, 2,05,000 আর অন্যান্য ব্যয় হচ্ছে 2,25,000, তাই না? ক্যালকুলেটর দিয়ে হিসাব করি, তোরা হিসাব পারস না বেটা। 60 30 15 40 50 আর 20, 2,15,000 হয়। কত? 2,15,000, 2,15,000। তাহলে 2,70,000 থেকে 15,000 মাইনাস করলে 55,000, তাই তো? 55 না 45? বুঝছো সবাই? এখানে একটা জিনিস আমরা ভুল করতেছি, কোন জায়গায় ভুল করতেছি জানো? একটা জায়গায় আমাদের ভুল হচ্ছে, সেটা হচ্ছে এই যে ক্রিয়া সামগ্রী, না না ঠিকই আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 55,000। অ্যান্সার হবে কত? 55,000। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? এই অঙ্কটা ক্লিয়ার? ক্লিয়ার সবাই? অঙ্কটা ক্লিয়ার হইছো? বুঝতে কি পারছেন আপনারা ম্যাডাম এবং স্যার? আর একটা অঙ্ক করাবো আজকে, আর করানো যাচ্ছে না, গরম লেগে গেছে। বুঝছেন সবাই? বুঝতে পারছেন? তাহলে আমরা এরপরে আর একটা সূত্রের অঙ্ক করবো ইনশাল্লাহ, তার মধ্যে আমরা শেষ করে দিব। গরম লাগতেছে রে খুব, বাসায় যেতে হবে। তারপরের অঙ্কে যাই। এরপর আমরা চাঁদার পরিমাণ, এই অঙ্কটা সব থেকে বেশি আসে অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক নাম্বারে, এই অঙ্কটা সব থেকে বেশি আসে। তো এই অঙ্কটা আমরা একবার বুঝবো, তাহলে আমাদের হয়ে যাবে আজকের মতো। তো এই অঙ্কটা সব থেকে বেশি যেহেতু আসে, এই জন্য এই অঙ্কটা আমরা মনোযোগ সহকারে করবো। সেটা হচ্ছে চাঁদার পরিমাণ নির্ণয়। প্রাপ্ত চাঁদা
প্লাস চলতি বছরের অনাদায়ী প্লাস বিগত বছরের অগ্রিম মাইনাস বিগত বছরের অনাদায়ী মাইনাস চলতি বছরের অগ্রিম। আচ্ছা কোশ্চেন লিখে করাবো, সমস্যা নেই। দেখো চাঁদার পরিমাণ অঙ্কটা সব থেকে বেশি আসে। তাহলে আমরা কি বলছি, অব্যবসায়ী প্রতিষ্ঠান সাধারণত কোনো ট্রাস্টের আন্ডারে বলে চলে বা কোনো ব্যক্তির কয়েকজন ব্যক্তি যখন চাঁদা দেয় বা কিছু টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালু করে, তো সেগুলো হচ্ছে চাঁদা। তো চাঁদা, এরপর চলতি বছরের অনাদায়ী, ধরো এটা হচ্ছে 2026 সাল, এই 2026 সালে আমার চাঁদা ওঠার কথা ছিল 3 লক্ষ টাকা। কত টাকা? 3 লক্ষ টাকা। কিন্তু কোনো একজন সদস্য টাকা দেয় নাই। ধরো 3 লক্ষ জন 10,000 করে 30 জন সদস্য, এই 10,000 করে 30 জন সদস্য টাকা দিয়ে 3 লক্ষ টাকা আমার প্রত্যেক বছর চাঁদা ওঠে, কিন্তু কোনো একজন সদস্য বা কোনো দুইজন সদস্য টাকা দেয় নাই। আমার এই বছরে চাঁদা উঠছে 2,80,000 টাকা। 2,80,000 টাকা। চাঁদা তো সবসময় একই টাকা ওঠার কথা, তাই না? কিন্তু আমি দেখতেছি 2,80,000 টাকা উঠছে 2026 সালে। তার মানে কত টাকা উঠে নাই? আমার 20,000 টাকা এখনো আমি তুলতে পারি নাই, বা দুইজন সদস্য এখনো টাকা দেয় নাই। এই যে দুইজন সদস্য টাকা দেয় নাই, আমার চাঁদা ওঠার কথা ছিল 3 লক্ষ টাকা, টাকা উঠছে 2,80,000 টাকা। 20,000 টাকা এখনো উঠে নাই। তার মানে এই টাকাটা এখনো আদায় করতে আমি পারি নাই। এই টাকাটা এখনো আদায় করতে পারি নাই। যে টাকাটা আদায় করতে পারি নাই সেটা হচ্ছে অনাদায়ী চাঁদা। এই বছরের অনাদায়ী চাঁদা যোগ বিগত বছরের অগ্রিম চাঁদা। বিগত বছরের অগ্রিম চাঁদা কি? ধরো এই যে 30 জন সদস্য, এই 30 জন সদস্যের মধ্যে 2 জন সদস্য টাকা দেয় নাই, 4 জন সদস্য অগ্রিম 2 বছরের টাকা দিয়ে দিছে, 10,000 করে টাকা দেয় 4 জন সদস্য, তাহলে দিলে 40,000 টাকা আসার কথা, কিন্তু এই 4 জন সদস্য 2 বছরের টাকা একবারে দিয়ে 80,000 টাকা দিছে। কত হাজার টাকা? তাদের 40,000 টাকা দেওয়ার কথা, কিন্তু তারা একবারে 2 বছরের চাঁদা দিয়ে 80,000 টাকা দিছে। তার মানে কি 40,000 টাকা অতিরিক্ত পাওয়া গেছে। কি পাওয়া গেছে? 40,000 টাকা অতিরিক্ত পাওয়া গেছে। 40,000 টাকা যেহেতু অতিরিক্ত পাওয়া গেছে, এই যে অতিরিক্ত পাওয়া গেছে এই টাকাটা আমরা বলবো বিগত বছরের অগ্রিম। বিগত বছরের অগ্রিম পাওয়া গেছে। বিগত বছরের অগ্রিম পাওয়া গেছে। ঠিক আছে? যার এই ক্লাস নাই তাকে এই ক্লাসে থাকতে হবে না। বুঝতে পারছো? এই তিনটা বিষয় বুঝতে পারছো? এরপর আসি বিগত বছরের অনাদায়ী। বিগত বছরের অনাদায়ী, যদি বিগত বছরের কোনো অনাদায়ী থাকে এবং সেটা এই বছরে পাওয়া যায়, ধরো এই 20,000 টাকা এই বছরে অনাদায়ী আছে, এই টাকাটা আমরা 27 সালে দিলাম, তাহলে এটা হচ্ছে আমার 27 সালের আগের বছরের অনাদায়ী। বিগত মানে আগের বছরে আমাদের 20,000 টাকাটা 27 সালে এসে দিছে, পরিশোধ করছে, তার মানে এটা বিগত বছরের অনাদায়ী ছিল, এটা এই বছরে আমরা পাইছি। সো এই টাকাটা আমরা মাইনাস করবো। আর চলতি বছরে যদি কোনো অগ্রিম টাকা আসে, যে আগের বছরে কোনো টাকা পাইছি, যেমন আমরা এই যে অগ্রিম পাইছিলাম 40,000 টাকা, এই 40,000 টাকা আমরা মাইনাস করে দিব। ঠিক আছে? বুঝছো? বিগত বছরের অগ্রিম কোনো টাকা যদি থাকে সেটা প্লাস হবে, আর বিগত বছরের অনাদায়ী থাকলে আর চলতি বছরের অগ্রিম থাকলে সেগুলো মাইনাস হবে। সূত্রটা সবাই বুঝতে পারছো? সূত্রটা বুঝতে পারছো কিনা বলো, তাহলে আমরা একটা অঙ্ক করে ক্লাসটা শেষ করে দিব। বুঝছো? অঙ্ক করলে হয়তো আরেকটু ক্লিয়ার হবা, একটা অঙ্ক দেখলে আরেকটু ক্লিয়ার হবা। প্রশ্ন দেখে ক্লিয়ার না হলেও, এই কি বলে, সূত্র দেখে ক্লিয়ার না হলেও অঙ্ক দেখে আশা করি ক্লিয়ার হওয়া যাবে, তাই না? তাহলে আমরা একটা প্রশ্ন দেখি। দেখো প্রশ্নে বলা হচ্ছে একটি ক্রিয়ার সঙ্গে 2026 সালে প্রাপ্ত চাঁদার পরিমাণ 1,80,000 টাকা। 2026 সালে কি বলছে? চাঁদার পরিমাণ 1,80,000 টাকা। শুরুতে বিগত বছরের অনাদায়ী চাঁদা ছিল 20,000 টাকা এবং বিগত বছরের অগ্রিম চাঁদা ছিল 10,000 টাকা। 2026 সালের শেষে চলতি বছরে অনাদায়ী চাঁদা 30,000 টাকা, আর আমাদের বছরের অগ্রিম চাঁদা আছে 15,000 টাকা। তাহলে আমরা সূত্রটা আরেকবার লিখি। দেখো সূত্রটা কি ছিল? প্রাপ্ত চাঁদা প্লাস, সূত্রটা কি ছিল? প্রাপ্ত চাঁদা প্লাস বছরের অনাদায়ী প্লাস বছরের অনাদায়ী প্লাস চলতি বছরের বিগত বছরের অগ্রিম। বিগত বছরের অগ্রিম, এইগুলো হচ্ছে সব যোগ, এইখান থেকে মাইনাস করতে হবে বিগত বছরের
অনাদায়ী বিগত বছরের অনাদায়ী মাইনাস হচ্ছে আমাদের চলতি বছরের অনাদায়ী, চলতি বছরের অগ্রিম। চলতি বছরের অগ্রিম কি হবে? প্রাপ্ত চাঁদা যোগ চলতি বছরের অনাদায়ী যোগ বিগত বছরের অগ্রিম মাইনাস বিগত বছরের অনাদায়ী মাইনাস চলতি বছরের অগ্রিম। তাহলে আমরা প্রাপ্ত চাঁদার পরিমাণ ছিল কত? 1,80,000 টাকা। তাহলে 1,80,000 যোগ চলতি বছরের অনাদায়ী। চলতি বছরের অনাদায়ী কোথায় আছে? এই যে চলতি বছরের অনাদায়ী চাঁদার পরিমাণ 30,000 টাকা। চলতি বছরের অনাদায়ী চাঁদার পরিমাণ 30,000 টাকা। বুঝছো? বুঝতেছো? এরপরে আমরা কি লিখবো? বিগত বছরের অগ্রিম। বিগত বছরের অগ্রিম কোথায় আছে? দেখো এখানে লেখা আছে চলতি বছরের অগ্রিম চাঁদা। তাহলে বিগত বছরের অগ্রিম চাঁদা আছে এই যে 10,000 টাকা। এই যে বিগত বছরের অগ্রিম চাঁদা ছিল 10,000 টাকা। বিগত বছরের অগ্রিম চাঁদা ছিল 10,000 টাকা। তাহলে এগুলো যোগ করব, এখান থেকে মাইনাস করব বিগত বছরের অনাদায়ী। এই যে বিগত বছরের অনাদায়ী কোথায়? এই যে বিগত বছরের অনাদায়ী। আর অগ্রিম বছরের চলতি বছরের অগ্রিম, চলতি বছরের অগ্রিম 15,000 টাকা। তাহলে এই দুইটা, এই তিনটা যোগ আর এটা মাইনাস। তাহলে 1 লক্ষ, 2 লক্ষ, 10,000, 2 লক্ষ 10 আর 10 2 লক্ষ 20,000 মাইনাস 15 আর 20 35,000। তাহলে 2 লক্ষ 22 থেকে যদি আমরা 35 মাইনাস করি অ্যান্সার হবে কত? মাইনাস করলে 2 লক্ষ 85,000 টাকা। 1 লক্ষ 85,000। দেখো ঠিক আছে কিনা? সূত্রটা মনে রাখলে অঙ্ক একদম সহজ। সূত্র বুঝলে অঙ্কের কোনো বিষয় না। বুঝছো কিনা দেখো এবার। তামিম বলছো 1,85,000। তারপরে আর কে কে আসো? অ্যান্সার গুলো দাও। বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও, দ্রুত জানাইতে হবে। বুঝতে পারছো? মুন্নি বলছে 1,85,000। তারপরে আরো যারা আছো ঠিক আছে স্যার। হ্যাঁ, ইসরাত নুসরাত বলছো 85। তারপরে বাইজিৎ বলছে 1,85,000। নিলয় বলছো 1,85,000। তার মানে আমরা যদি সূত্রটা পারি, তাহলে এই অঙ্ক করা একদম ইজি। সূত্র পারলে এই অঙ্ক একদম ইজি। তাহলে আমরা ক নাম্বারের জন্য? আচ্ছা ভাইয়া আক্তার, রিমা আক্তার 1 লক্ষ না 2 লক্ষ, 1,85,000 হবে, 75 না 1,85,000 হবে। ক্যালকুলেটরটা একটু টিপো, তোমার অঙ্ক ভুল আছে। বুঝতে পারছো সবাই? তাহলে আমরা কয়টা অঙ্ক শিখার কথা বলছিলাম? ক নাম্বারের জন্য অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক নাম্বারের জন্য আমরা 4টা অঙ্ক শিখতে চাই, 8টা অঙ্ক শিখতে চাইছিলাম। কয়টা? 8টা অঙ্ক শিখতে চাইছি, তাই না? 8টা অঙ্কই তো শিখতে চাইছি, নাকি কম বেশি? তাহলে 8টা অঙ্কের মধ্যে আমরা কয়টা অঙ্ক শিখলাম আজকে? 8টা অঙ্কের মধ্যে আমরা শিখছি প্রাপ্তি প্রদান, সমাপনী নগদ তহবিল, সমাপনী নগদ উদ্বৃত্ত, চাঁদার পরিমাণ আর হচ্ছে প্রারম্ভিক মূলধন। এই 5টা অঙ্ক শিখছি, আর 3টা অঙ্ক বাকি থাকলো। এই 3টা অঙ্ক আমরা নেক্সট ক্লাসে শিখব। নাকি আজকে শিখবা? আজকে শিখতে চাও নাকি নেক্সট ক্লাসে শিখতে চাও? এই 8টা অঙ্ক শিখলে তোমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠানে যে ক নাম্বার অঙ্কটা আসে, ক নাম্বার অঙ্কটা সবাই ইনশাল্লাহ পারবা। সবাই ইনশাল্লাহ পারবা। তাহলে এই 8টার মধ্যে আমরা 5টা অঙ্ক শিখছি, বাকি থাকে 3টা। তাহলে 3টা আমরা কি করব? আজকে না শিখি? হ্যাঁ, না আজকে শিখবো বলো? আচ্ছা হৃদয় ভাইয়া, আমি হচ্ছে এই ক্লাসে যে পিডিএফটা আছে এটা আমি দিয়ে দিব। তুমি জাস্ট হচ্ছে কি করবা? এই পিডিএফটা ডাউনলোড করবা। ডাউনলোড করার পরে তুমি বাসায় একা একা পিডিএফটা পড়ে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে নেক্সট ক্লাসে, আমরা আজকে আর শিখবো না, আজকের ক্লাস এখানে স্টপ করবো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমরা বাকি যেগুলো আছে, নেক্সট ক্লাসে যে 3টা সূত্র আমাদের বাকি থাকতেছে, এই 3টা সূত্র ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শিখবো, ঠিক আছে? সবাই কি আমার সাথে একমত? সবাই আমার সাথে একমত আছো কিনা আমাকে একটু বলবা যে ভাইয়া আমি আপনার সাথে একমত। যদি একমত থাকো তাহলে আমরা এই বাকি যে 3টা থাকতেছে এই 3টা আমরা পরবর্তী ক্লাসে শিখবো।
আর যদি বলো যে ভাই আমি একমত না, আমি আজকেই শিখতে চাই, তাহলে আমি আজকেই শিখাবো। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে ক্লাসে। আমরা আস্তে আস্তেই শিখি, আমাদের কাছে সময় আছে, ঠিক আছে? আমরা আস্তে আস্তে শিখি, এমন ভাবে শেখার দরকার নাই একটা ক্লাস নিলাম, এক ক্লাসে আমরা সব শিখে গেলাম, তারপরের দিন সব ভুলে গেলাম। এভাবে শেখার চেয়ে আমার মনে হয় যে প্রত্যেকদিন যদি আমরা 2টা 3টা 5টা করে অঙ্ক শিখি, এইভাবে শেখাটাই আমাদের জন্য সব থেকে বেটার হয়। সাকিব ভাই আজকে শিখতে চাই, আমার কাছে এটা আমার পার্সোনাল অপিনিয়ন, যে আমার কাছে মনে হয় যদি আমরা একটা দুইটা করে অল্প অল্প করে শিখি, ইনশাল্লাহ আমরা শিখে ফেলবো। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার যদি আমরা শিখতে চাই, আমি চাইলে তোমাদেরকে 1 মাসে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার কভার করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। বাট দেখা যাচ্ছে তুমি মনে রাখতে পারবে না। সো এই জন্য আমরা চাইবো যে আমরা অল্প অল্প করে শিখি, বাট আমরা ভালো মতো শিখি। তো এই 5টা যে আমি শিখাইছি, এই 5টার ভিতরে তোমাদের কি মনে হয় যে এমন কোনো অঙ্ক আছে যেটা তুমি পারবা না, বা হচ্ছে তোমার সমস্যা মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, এরকম কি কারো কাছে কোনো মনে হচ্ছে? আমার একটু একটু বলো তো, যে ভাইয়া আপনি শিখাইছেন, আমার কাছে এখন কঠিন মনে হচ্ছে, বা আমি পারতেছি না, আমার ভালো লাগতেছে না। যে ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত বসছো, আমার মনে হয় না সেই রকম কোনো কথা আমাকে এই মুহূর্তে বলবা। তাহলে আমাদের এই অঙ্কগুলো কি হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল, তাই না? তাহলে আমরা আজকের ক্লাস এখানে স্টপ করতে পারি। বাকি তিনটা নিয়ম লাগবে না, 3 মিনিট লাগবে না, বাট 3 মিনিট লেগে যেতে পারে। আজকের ক্লাস আজান যেহেতু দিয়ে দিয়েছে, আজকের ক্লাস আমরা এখানে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস ইনশাল্লাহ এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।